Uh, all that this is our fourth free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, as well as I will show you practical conversation practice. So first of all, if I talk about modal and semi-modal auxiliary verb, আমরা কেন এটা শিখবো এটা আগে আমাদের বুঝতে হবে। যে কোনো বিষয়ের উপর ক্লাস করার আগে, যে কোনো বিষয় জানার আগে, শেখার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। আমি যে আপনার ক্লাস নিচ্ছি, আপনি যে আমার ক্লাস করছেন এই টপিকের উপরে, অর্থাৎ মডাল ভার্বের উপরে, কেন ক্লাস করছেন বা আমি কেন আপনার ক্লাস নিচ্ছি, এটা প্র্যাকটিক্যালি কোন কাজে লাগবে, এইটা আগে বোঝেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য মডাল ভার্ব পড়তে হয়, এটা দরকার, কিন্তু কেন, ওয়াই do you need to learn modal auxiliary verb? Here you can see the definition of modal verb. কি বলছে এখানে? Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. বলছে মডাল হচ্ছে auxiliary verbs, তারা মেইন ভার্বের সাথে ব্যবহার হয়ে অতিরিক্ত তথ্য দিতে, দে আর ইউজ, তারা ব্যবহৃত হয় উইথ মেইন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে, টু গিভ অ্যাডিশনাল মিনিং, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত অর্থ দিতে, টু দ্য মেইন ভার্ব, মেইন ভার্বকে। মানেটা কি দেখেন, আরেকটু দেখেন। বলছে এই অধ্যায়ে মডালগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। তাহলে মেইন বিষয়টা কি জানেন? আমরা ইংলিশে কথা বলার জন্য টেন্স শিখি না? যেটা গত ক্লাসে আমি বলছিলাম, টেন্সটা আমরা কেন শিখি? আমরা যখন ইংলিশে একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারি না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। আপনারা জানেন যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সের চারটা করে ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার কনসেপ্ট থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। মানে একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য দরকার। কিন্তু এই 12টা স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। মনে করেন, ইট মানে খাওয়া। আমি বলছি যে হি ইটস রাইস, সে ভাত খায়। হি এট রাইস, সে ভাত খেয়েছিল। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। আমি একটু লিখি, দেখেন কি বলছি। হি ইটস রাইস, এগুলো টেন্স না? যে সে ভাত খায়। আমি যদি বলি হি এট রাইস, সে ভাত খেয়েছিল। আমি যদি বলি হি উইল ইট রাইস, হি উইল ইট রাইস, সে ভাত খাবে। আমি যদি বলি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। আমি যদি বলি হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। আমি যদি বলি হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। এইভাবে আমার মনে করেন 7টা লেখা শেষ। আমি যদি টেন্স জানি, এই ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবো বা বলতে পারবো। তো এটা আমার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। আমি যদি এখন বলি, আমি যদি এখন বলি সে ভাত খেত, তার আজ ভাত খাওয়ার কথা আমাদের বাড়িতে, তাকে ভাত খেতে হবে, এই কথাগুলো আপনি কোন টেন্স দিয়ে বলবেন? তাকে ভাত খেতে হবে, তার আজ আমাদের বাড়িতে ভাত খাওয়ার কথা, বা সে ভাত খেত, সে ভাত খেত, তার ভাত খাওয়ার কথা, তাকে ভাত খেতে হবে, তার ভাত খাওয়া উচিত। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এগুলো বলার জন্য ওই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। যে হি শুড ইট রাইস, হি শুড ইট রাইস, এটা আমার একটা মডাল ভার্ব। হি ইউজ টু ইট রাইস, সে ভাত খেত, সে ভাত খেতে অভ্যস্ত ছিল। ইউজ টু ইট রাইস। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, বা তার আজ ভাত খাওয়ার কথা, হি ইজ, বোঝার চেষ্টা করেন, হি ইজ সাপোজ টু ইট রাইস। এখন এই এই যে কথাগুলো বলছি বা যে বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটু মনোযোগ দেন। এগুলো মডাল ভার্ব দিয়ে করছি। তার মানে কি?
আমরা মনের ভাব প্রকাশ করার জন্য, ইংলিশে বিভিন্ন সময়ে কথা বলার জন্য আমরা টেন্সের ব্যবহার শিখি। কিন্তু শুধুমাত্র টেন্স আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটাকে ডেভেলপ করার জন্য, প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে প্র্যাকটিক্যালি। তাহলে কি হবে, আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা আরো ফ্লুয়েন্টলি, আরো সাবলীলভাবে বলতে পারবো। মানে মনের হোল সেন্স বা থটটাকে আরো আরো ব্রড করে আমরা এক্সপ্রেস করতে পারবো। দ্যাট ইজ দ্য থিংস, ফর দ্যাট রিজন উই আর লার্নিং মডাল অক্সিলারি ভার্ব। আমি আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার ক্ষেত্রে বিভিন্ন সময়ের ব্যবহার করতে হয়, বিভিন্ন টাইমের পরিবর্তন করতে হয়। একটা স্টেবল টাইমে কথাকে রেখে আমরা এগোতে পারি না। এই বিভিন্ন টাইমে কথাকে নেওয়ার জন্যই আমরা টেন্স শিখি। কিন্তু টেন্সের জাস্ট 12টাই স্ট্রাকচার আছে, এই 12টা দিয়ে মনের সব প্রকাশ করা যায় না, এই জন্য মডেল শিখতে হয়। এখন টেন্সের স্ট্রাকচার আমাদের বিভিন্ন অক্সিলারি ভার্ব বসে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এবং এই অক্সিলারি ভার্বের পর মেইন ভার্ব বসে। এবং এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি, টিএন এরকম ফর্ম থাকে। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে বলি প্রাইমারি অক্সিলারি। আর এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো অক্সিলারি। এদেরকে আমরা বলছি মডাল অক্সিলারি। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে কি? যারা অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। অর্থাৎ ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ওদের পরে একটা মেইন ভার্ব থাকে, ওরা টেন্সের স্ট্রাকচারে বসে। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এদের পরে একটা মেইন ভার্ব বসে। অর্থাৎ এই ভার্বগুলো মূলত হেল্পিং ভার্ব। এরা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে, মেইন ভার্বকে অতিরিক্ত তথ্য দিতে সাহায্য করে। এখন ওই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো টেন্সের স্ট্রাকচারে বসে, আর এই মডাল অক্সিলারি ভার্বগুলো নিজেরাই আলাদা ক্যাটাগরি সেন্টেন্স তৈরি করে। এবং প্রত্যেকটা মডাল ভার্বের নিজস্ব একটা মিনিং আছে, সেই মিনিংটা আমাদের জানতে হবে। কি বললাম আপনাদের? প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো টেন্সের স্ট্রাকচারে বসে একটা টাইম মেনটেন করে, আর মডাল অক্সিলারি ভার্ব গুলো নিজেরাই মিনিং দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে, এবং সেই অনুযায়ী বাক্যের অর্থ হয়। পার্থক্য কি? প্রাইমারি অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয়, মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের কোনো ফর্মেট চেঞ্জ হয় না। সেটা যে মডালই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড। প্রাইমারি অক্সিলারি ভার্ব কিন্তু অ্যাকচুয়াল কোনো মিনিং দেয় না, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব কিন্তু একটা অ্যাকচুয়াল মিনিং দেয়। এই বিষয়টা কেমন আমি একটু খুলে বলি আপনাদের। আমি একটা ওয়ার্ড ফাইলে আসি, দেখেন এটা এটা জানতে হয়, সবাই এটা দেখাবে না, বলবে না। মনে করেন প্রত্যেকটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেটা অন্য একটা ক্লাসে দেখাবো। যেমন মনে করেন আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি কাজ করি। ডু মানে কি? করা। আমি যদি বলি হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এখানে এই হ্যাজ মানে কি? আছে বোঝাচ্ছে। এই হ্যাজটা এখানে মেইন ভার্ব। বোঝেন আমার কথাটা? একটু মনোযোগ দিয়ে বোঝেন। কিন্তু আমি যদি বলি হি হ্যাজ প্লেড ক্রিকেট, এই বাক্যটার বাংলা মানে কি জানেন? সে ক্রিকেট খেলেছে। এই যে হ্যাজ মানে তো আমরা জানি আছে, কিন্তু এই সম্পূর্ণ বাক্যে আছে নামে কোনো শব্দ আমি উচ্চারণ করছি? জাস্ট বলছি সে ক্রিকেট খেলেছে। হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, প্লে মানে খেলা, ওই ভার্বটারই মূলত অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। জাস্ট হ্যাজটা টাইম মেনটেন করছে, অথবা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। আই ডু দা ওয়ার্ক, ডু মানে কাজ করা, এখানে করা বোঝাচ্ছে। কিন্তু আমি যদি আপনাকে বলি ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো, তাই না? তুমি কি ইংরেজি শেখো, এখানে প্রকাশ পাচ্ছে লার্ন মানে শেখা, এই ভার্বটার মানে। কিন্তু ডু মানে তো আমরা জানি যে ডি ও ডু এর একটা বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে কর, একার এটা করা। কিন্তু এই করা অর্থটা কি এই সম্পূর্ণ সেন্টেন্সে কোথাও প্রকাশ পাচ্ছে? এখানে তো ডু ব্যবহার করছি না। কেন? কারণ এই ডুটা এখানে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এই ডুটা এখানে জাস্ট কোশ্চেন তৈরি করার জন্য, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে। ডু মানে যে করা, ওই করা অর্থ এখানে দিবে না। করা অর্থ কখন আসবে? যখন ডু কোনো বাক্যে নিজে মেইন ভার্ব হিসেবে বসবে। এখানে মেইন ভার্ব লার্ন, এখানে মেইন ভার্ব প্লেড, বাট উপরের দুইটা সেন্টেন্সে এই ডুটাই মেইন ভার্ব, এখানে হ্যাজটাই মেইন ভার্ব। এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। তো যদি এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড মেইন ভার্ব হিসেবে বসে, সেটা আলাদা কথা। এদের প্রত্যেকের নিজস্ব মিনিং আছে। কিন্তু এরা যখন বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে, তখন এরা জাস্ট স্ট্রাকচারই মেনটেন করে। এদের যে অ্যাকচুয়াল অর্থ, ওই অর্থটা কিন্তু সেভাবে প্রকাশ পায় না। এটা মনে রাখবেন। কিন্তু মডাল ভার্ব এরাও অক্সিলারি, এরাও হেল্পিং, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, কিন্তু মডাল ভার্ব একটা মিনিং দেয়। যেমন আমি যদি বলি হি
ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। এখানে ক্যান মানে কি পারা, প্লে মানে কি খেলা, দুটো ওয়ার্ডই কিন্তু আমার অর্থ দিচ্ছে যে সে খেলতে পারে, সে খেলতে পারে, দুটো ওয়ার্ডই অর্থ দিচ্ছে। এই জন্য মডালের ব্যবহার জানার জন্য আগে এই মডাল অক্সিলারি ভার্বগুলোর ওয়ার্ড মিনিংটা জানতে হবে, এদের অ্যাকচুয়াল ওয়ার্ড মিনিংটা কি। এই মডাল ভার্বের পরিবর্তন আছে আবার, অর্থাৎ এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। প্রত্যেকটা মডাল ভার্বের উপর আবার আমার আলাদা আলাদা ক্লাস আছে, সেটা আমি দেখাবো আপনাদের। বাট আগে এখানে একটু দেখেন, আমরা এই জায়গাটা আগে একটু সলভ করি। বলছে যে ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে। মানে এইখানে বিষয়টা কি একটু বোঝেন। ক্যান মানেও পারা, মে এর মানেও পারা। পার্থক্যটা হচ্ছে ক্যান অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, অর্থাৎ সামর্থ্য অর্থে, মে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমার ক্ষমতা আছে, দম আছে, সামর্থ্য আছে, তাই পারি। সে একটানা 10 মাইল দৌড়াতে পারে, হি ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। এখানে ক্যানের ব্যবহার করছি। কিন্তু যদি বলি আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, মে প্লাস রেইন বিয়ন্ড, তো এটা কি হচ্ছে, ইট মে রেইন টুডে, এটা সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, বৃষ্টি হতেও পারে নাও পারে। সে আমাদের বাড়ি আসতে পারে, হি মে কাম টু আওয়ার হোম। সো সে আসতেও পারে নাও পারে, অর্থাৎ পসিবিলিটি অর্থে পারা, এখানে মে বসবে। অ্যাবিলিটি অর্থে পারা, এখানে ক্যান বসবে। উড অতীত অভ্যাস, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে। আই ইউজ টু গো টু প্লে ফুটবল, বা আমি ফুটবল খেলতে যেতাম বা ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আই উড সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। হ্যাঁ, আবার এই উড ভার্বটা ফিউচার পসিবিলিটিও বোঝায়, ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, সেটা আমি দেখাবো, এই ডিটেলস ব্যবহার আছে। শুড মানে উচিত, ওট টু এর মানে উচিত। অনেকে ওট টুটা অনেকের কাছে আনফ্যামিলিয়ার লাগতে পারে। পার্থক্য কি জানেন, অ্যাজ ইউজুয়াল কোনো কিছু করা উচিত আমরা শুডের ব্যবহার করি, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই শুড প্লে, আমার খেলা উচিত, আই শুড রিড, আমার পড়া উচিত। আর ওর টু হচ্ছে ফর্মালি কোনো কিছু করা উচিত, বেশি পলাইটনেস এর সঙ্গে কোনো কিছু করা উচিত, বা কোনো একটা কাজ করা কারো রেসপন্সিবিলিটি বা ডিউটির ভিতরে আসে, এখানে ওর টু ব্যবহার হয়। যেমন আই ওট টু সার্ভ মাই কান্ট্রি, হ্যাঁ আমার দেশের সেবা করা উচিত, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ মাই ডিউটি। আই ওট টু অবেই মাই প্যারেন্টস, আমার পিতা মাতার মান্য করা উচিত। তো এই জায়গাগুলোতে ওট টু বসে, একটার পরিবর্তে একটা বসানো যায়, বাট এখানে ওট টুটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, এগুলো সেমি মডাল। উড রাদার অর বেটার মানে বরং, উচিত বা ভালো। এখন কিভাবে এদের ব্যবহারটা হচ্ছে দেখেন, টেন্সের ক্লাসে আমি আপনাদের এরকম একটা টেবিল দেখিয়েছিলাম, এখানেও জাস্ট ফার্স্টে উই নিড আ সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, তো একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোই। এরপরে মডাল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই মডাল ভার্ব গুলো বলবে। তারপর মেইন ভার্ব বলবে, অবশ্যই অবশ্যই আমার কিন্তু মেইন ভার্ব বলবে। আর সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে বাকি অংশটা, অবজেক্টের অংশটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। এখন কি বলছি দেখেন, আমার মডাল যেটাই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা কিন্তু অলওয়েজ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে, মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ হয় না। বাট টেন্সের ক্ষেত্রে আমার কিন্তু এক একটা টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের এক একটা ফর্ম ছিল। তো এই বিষয়টা আমাকে বুঝতে হবে। আমরা এই মডাল ভার্বের ব্যবহার কেন শিখছি, ইংলিশে টেন্সের স্ট্রাকচার আছে 12টা। শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এজন্যই মনের হোল সেন্স বা থটটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমরা এই মডালের ব্যবহার শিখি। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি, অর্থাৎ এটা হচ্ছে সম্ভাবনা অর্থে বসে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ। এখানে এইভাবে সেন্টেন্স গুলো দেওয়া আছে, খুবই সহজ। ফার্স্টে আপনার সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। ওকে, এখন দেখেন
আমরা এই যে সেন্টেন্স গুলো দেখছি, সেন্টেন্স কিন্তু শুধু এইভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হবে এটাও কিন্তু আমাদের দরকার। কারণ বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যালি এগুলো সলভ করতে গেলে আমাদের ইনস্ট্যান্টলি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ব্যবহার জানা প্রয়োজন হয়। তাহলে দেখেন, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। সাবজেক্ট হি, ইউজ টু এটা সেমি মডেল অক্সিলারি ভার্ব, দেন সুইম এটা মেইন ভার্ব। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো ইনস্টেড অফ অবে, ইফ ইউ ইউজ ought to, সরি, instead of should, if you use ought to, it will be more appropriate, but should is also correct, right? So you ought to obey your parents, এটাও কিন্তু বলা যায় যে তোমার পিতামাতাকে মান্য করা উচিত। এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, কিভাবে আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করব। দেখেন, টেন্সের ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা খুবই সহজ, কারণ যে কোনো একটা সেন্টেন্স বা বাক্যকে আপনি যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে যাবেন, এখানে আপনার বুঝতে হবে টেন্সের স্ট্রাকচারে কি ছিল। আমাদের টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টা স্ট্রাকচার আছে টেন্সের। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে, দুইটাতে নেই। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আমাদের নিয়ম কি, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যখন নেগেটিভ করবেন, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে আমার ইন্ট্রোগেটিভ হয়। কি বললাম? অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। এইখানে আমার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য মূলত যেটা করতে হয়, ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, পাস্ট টেন্সে আমরা ডিড এর ব্যবহার করি, এটা আপনারা জানেন। কিন্তু এই মডেলের ক্ষেত্রে আমার এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরাও তো অক্সিলারি হেল্পিং, এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসছে, তাই না? তো এই জায়গাটাতে আপনাকে এটা বুঝতে হবে যে জাস্ট মডালের সাথে নট বসালেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। মডালটাকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। যেমন, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। দে মাইটন্ট প্লে ফুটবল, অর্থাৎ মাইট নট, তারা ফুটবল নাও খেলতে পারতো। আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, রানা গাছে উঠবে না। ওন্ট মানে উইল নট, শান্ট মানে শ্যাল নট। হ্যাঁ, রানী মাস্টন্ট, মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়িটা চালাবে না। তো এইভাবে আমার নেগেটিভ হবে। হিয়ার ইউ ক্যান সি ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। অনেক সুন্দরভাবে এগুলো ডিজাইন করা আছে, আমি ক্লাস শেষে যখন রেকর্ড পিডিএফ ফাইল দিব, আপনারা জাস্ট একবার প্র্যাকটিস করবেন। কারণ স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলতে গেলে মডাল, সেমি মডাল ভার্বের ব্যবহার জানা খুবই প্রয়োজন, খুবই দরকার। তো এটা একবার শিখে নিতে পারলে দেখবেন অনেক কথা আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারছেন, এক্সপার্টলি বলতে পারছেন। কোথাও আপনার বাধা বিঘ্ন ঘটবে না। আপনার স্পিকিং করতে গেলে আমরা থেমে যাই, বাংলা একটা কথা ভেবে ইংলিশে কি বলবো আমরা বুঝতে পারি না। তো এই জায়গাটায় এই মডেল ভার্ব অনেক বড় একটা জায়গা দখল করে আছে, যেটা একবার শিখে নিতে পারলে, একবার জানতে পারলে স্পিকিং এর জায়গাটা অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে আপনাদের কাছে। সো ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। শি নিডেড টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। এখানে নিড নট টু হবে একটা, ঠিক আছে? তো এইভাবে আপনারা জাস্ট করার চেষ্টা করবেন নেগেটিভ। এবার আমি যদি বলি ইন্ট্রোগেটিভ করেন, তো কি করতে হবে? মডাল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। উম, খুবই সিম্পল, দেখেন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? হ্যাঁ, উইল উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটা করবে? সো এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলোকে কাভার করতে পারেন। জাস্ট মডেল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন।
কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজি বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর বুক, এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার, এখানে আমি আসতেছি আপনাদের দেখাবো। উইল ইউ ড্র পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে? উইল ইউ পোস্ট আ লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে? ক্যান শি ডু দা ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে? এগুলো আপনার কাছে যদি মনে হয় যে এটা ইজি, এটা সহজ, এটা আমি পারি, এটা অনেকে এরকম ভেবে যে এই জিনিসটা তো আমি পারি, ভেবে সে এটা রেখে দেয়। কিন্তু দেখেন, আপনি হয়তো এটা গ্রামেটিক্যালি জানছেন বা পারছেন, কিন্তু যখন আপনি ইনস্ট্যান্টলি কারোর সঙ্গে ইংলিশে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, দেখবেন আপনার ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস হবে, আপনি ভালোভাবে কথা বলতে পারবেন না। একটা কথা বারবার মনে রাখবেন, যদি আপনার মনে হয় এটা সহজ জিনিস, আমি জানি, আমি পারি, সেটা সত্ত্বেও আপনি এটাকে প্র্যাকটিস করবেন একটু। আপনি যদি প্র্যাকটিস না করেন, কখনোই কথা বলার সময় ইনস্ট্যান্টলি কথাগুলো মুখে নিয়ে আসতে পারবেন না। প্র্যাকটিসটা মেইন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উইদাউট প্র্যাকটিসিং ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট উইদিন ভেরি শর্ট টাইম। এই প্র্যাকটিসটা আমি আমার স্টুডেন্টদেরকে করিয়ে থাকি, এটা করতে হবে, একটু মনে রাখবেন বিষয়টা। তাহলে কি বলছি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে পারি? আগে মডাল অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে মেইন ভার্বটা আনবো। তাহলে এখানে ওভারঅল আমি কি বললাম, আমি এবার দেখাবো আপনাদের প্রত্যেকটা মডেলের ডিটেলস ব্যবহার। বাট ওভারঅল যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে, মডাল ভার্বটা আমরা কেন শিখবো? এক নম্বর কথা, যে আমরা ইংলিশে যখন স্পিকিং করি বা কথা বলি, আমাদের বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। এই বিভিন্ন টাইমে কথা বলার জন্য টেন্স শিখি, কিন্তু টেন্সে জাস্ট 12টা স্ট্রাকচার থাকে। শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব ইংলিশে প্রকাশ করতে পারবো না। এজন্যই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে, মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করার জন্য, আরো বাড়ানোর জন্য। যদি এগুলো আমরা জানি, তাহলে আমাদের স্পিকিং এর জায়গাটা আরো ক্লিয়ার হবে, আরো দ্রুত আমরা যে কোনো সেন্সে কথা বলতে পারবো, যে কোনো টাইমে কথা বলতে পারবো, কনভারসেশন করতে পারবো। এখন মডালের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, আমাদের টেন্সের ক্ষেত্রে প্রাইমারি অক্সিলারির ব্যবহার হয়, মডালের ক্ষেত্রে মডাল অক্সিলারির ব্যবহার হয়, যারা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটা মডাল ভার্বের নিজস্ব মিনিং আছে। সেইভাবে আমরা মডাল ভার্বগুলোকে ইউজ করব, মডেলের পর মেইন ভার্ব বসাবো। এবং আমাদের এটা মনে রাখতে হবে, টেন্সের ক্ষেত্রে এক একটা স্ট্রাকচার এক এক ধরনের মেইন ভার্ব বসলেও, মডাল ভার্বের ক্ষেত্রে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না, অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্ম বসে। এটা হচ্ছে মডাল ভার্বের একটা সুবিধা, এই বিষয়টা আপনাকে একটু মনে রাখতে হবে। আরেকটা কথা আমি কি বলছি, যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে জাস্ট মডালের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হবে, মডাল সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হবে। এই যতটুকু কথা আমি বললাম, এই কথাগুলোকে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন, একটা কনসেপ্ট বা ধারণা আপনারা পেয়েছেন কি বললাম এখানে? বোঝা গেল কথাটা যেটা বললাম? বোঝা গেল। হ্যাঁ, বুঝতে পারছেন যেটা আমি বলছি? বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, বুঝা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা মডাল ভার্বকে কিভাবে আমরা ডিটেলসে ব্যবহার করতে পারি, অর্থাৎ কেমন জানেন? এটা আপনাদেরকে একটু আমি বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, এই যে কোথায় ছিল ফার্স্ট স্লাইডটা, এই যে মডেল গুলো আছে না, ক্যান, কুড, মে, মাইট, আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের এই প্রত্যেকটা মডেলের উপর আবার ডিটেলস ক্লাস নিয়ে থাকি, কারণ এগুলো অনেক বৈচিত্র্যময়, ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। সেটা কেমন আমি আপনাদেরকে একটু দেখাই। মনে করেন, এই যে 3 নাম্বার আমার যে ক্লাস মডেলের উপর, এখানে কি বলছি দেখেন। আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, অনেকে আমার বইটা অর্ডার দিয়েছিলেন, বইটা পেয়েছেন। এই বইয়ের ভিতরে আমার যে লেখা বইটা আছে, স্পোকেন ইংলিশের উপর, ওই বইটার ভিতরে এই মডাল ভার্বের চ্যাপ্টার গুলো প্রত্যেকটা ইন ডিটেলসে দেওয়া আছে। আপনাদের বইটা আমি আপনাদের দেখিয়েছিলাম, যারা এখনো পাননি এই বইটা অর্ডার করতে পারেন, আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, দেওয়া থাকবে। এটা এটা আমার নিজের হাতে লেখা বই। এই বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সহজ এবং সাবলীল ভাবে প্রকাশ করার জন্য, ব্যবহার করার জন্য, আমি যেভাবে লেকচার দিই, যেভাবে কথা বলি, ঠিক সবকিছু সেইভাবে তুলে ধরা আছে। তো দেখেন, ওয়েবসাইটের লিংক আপনারা পেয়ে যাবেন। যেটা বলছি, ইউজেস অফ ক্যান ভার্ব, অর্থাৎ মডাল ভার্বটাকে আমরা ডিটেলসে একটু যদি দেখি, প্রত্যেকটা মডাল ভার্বের একটা ডিটেলস ব্যবহার আছে। এখানে বলছে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আহ, বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। স্ট্রাকচার 1, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়। স্ট্রাকচার 2, ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। এই স্ট্রাকচারটা কেমন জানেন?
এখানে বিটা মেইন ভার্ব। বি ভার্বের উপর আমি একটা ডিটেলস ক্লাস নিব আপনাদের। বি এর মানে হচ্ছে হওয়া বা থাকা। এটা হচ্ছে এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস বা পজিশন অর্থাৎ অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। স্ট্রাকচার 3 এটা, ক্যান বি প্লাস পজিশন। স্ট্রাকচার 4, ক্যান হ্যাভ প্লাস পজিশন। অর্থাৎ শুধুমাত্র ক্যানের উপর আবার আলাদা একটা ক্লাস, বুঝতে পারছেন? অর্থাৎ হ্যাভ এর মানে হচ্ছে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা। যেমন দেখেন, এখানে বলছে অ্যাবিলিটি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আই ক্যান স্পিক ইংলিশ। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ক্যানটাকে আমরা যেভাবে ব্যবহার করি সেটাই এখানে দেওয়া আছে। হ্যাঁ, সামর্থ্য অর্থে ক্যানের ব্যবহার, সাবজেক্ট দেন ক্যান দেন মেইন ভার্বের বেস ফর্ম। কিন্তু এই জায়গাটাতে একটু ফোকাস করেন। এই ক্যান ভার্বের আরেকটা ব্যবহার হচ্ছে রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। পারমিশন বা অনুমতি অর্থে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। আর সাজেশন বা পরামর্শ অর্থে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। অর্থাৎ কেমন জানেন, ক্যান মানে কি? আমরা জানি ক্যান মানে পারা, কিন্তু আমি কি বললাম, ওই যে এই মডাল ভার্ব গুলো বৈচিত্র্যময়, ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ এই ক্যান ভার্বটা আবার পারমিশন, রিকোয়েস্ট এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। অনুরোধ, অনুমতি এবং পরামর্শ প্রদানের জন্য ক্যানের ব্যবহার করা হয়। এখানে ওই জিনিসটা আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। এখানে আরো দুইটা ভার্ব আছে, ক্যান, কুড এবং উড। টোটাল এই তিনটা ভার্বের ব্যবহার হয় অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়ার অর্থে। ক্যান, কুড এবং উড। কুড এবং উড এটা 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 ফর্মাল মিনিং ক্রিয়েট করে, অধিক পলাইটনেসের সঙ্গে বা আপনা আপনি করে বলা বোঝাতে, টিচার, অফিসার, বস, সিনিয়র পার্সনের সঙ্গে আহ কথা বলা বোঝাতে কুড এবং উডের ব্যবহার হয়। আর যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, ইনফর্মাল কথা বলার ক্ষেত্রে ক্যানের ব্যবহারটা হয়। যেমন দেখেন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? পানি দিতে পারো বা পানি দিবে। ক্যান ইউ সিট বিসাইড মি? তুমি কি আমার পাশে বসবে? দেখেন, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে তুমি কি আমার পাশে বসবে বলছেন, এটা তো উইল দিয়ে আমরা করতে পারি যে উইল ইউ সিট বিসাইড মি। কিন্তু আপনার পার্থক্যটা কি জানেন? ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, তাই না? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি তাকে বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, এটা কিভাবে বলছেন? এটা যদি আপনি স্ট্রিক্টলি বলেন, আপনি উইলের ব্যবহার করতে পারেন। কিন্তু যদি মনে হয় এই কথাটা তাকে রিকোয়েস্ট করে বলছেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন আপনি উইলের পরিবর্তে ক্যানের ব্যবহার করবেন। এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ক্যান ইউ সিট বিসাইড মি? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। এখানে আপনার ভুলে যেতে হবে ক্যান মানে পারা। এখানে আমার মনে রাখতে হবে এই ক্যান শব্দটি রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ? তুমি কি আমার সঙ্গে লাঞ্চে যাবে? আমি যদি বলি কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সঙ্গে লাঞ্চে যাবেন? উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। এই কুডেরও মানে অ্যাকচুয়াল মিনিং আছে, পাস্ট অ্যাবিলিটি বোঝায়। উড পাস্ট অ্যাভিড বোঝায়। এদের অ্যাকচুয়াল মিনিং আছে, বাট এইগুলো থাকা সত্ত্বেও এই ক্যান, কুড এবং উড রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। উড এবং কুড ফর্মাল মিনিং দেয়, ক্যান ইনফর্মাল মিনিং দেয়। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? ক্যান ইউ সিট বিসাইড মি? তুমি কি আমার পাশে বসবে? কুড ইউ সিট বিসাইড মি? আপনি কি আমার পাশে বসবেন? উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। বিষয়টা হচ্ছে এরকম হয়, ক্যান হলে তুমি আমি এরকম, কুড বা উড হলে আপনা আপনি, এরকম একটা সম্পর্ক চলে আসে। তো এরপর দেখেন, আমরা যদি সেকেন্ড কাঠামোটা একটু দেখি, সেকেন্ড যে স্ট্রাকচার আছে, ক্যান বি প্লাস নাউন, এটা কেমন দেখেন। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। এখানে ক্যানটা অক্সিলারি, বিটা মেইন ভার্ব, ঠিক আছে, হওয়া বোঝাচ্ছে। আমার বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এক্সটেনশনে যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। পার্সন বা নাউন থাকলে বি এর মানে হওয়া। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ কারো অবস্থান বোঝায়। যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। অর্থাৎ এখানে বি এর মানে থাকা বোঝাচ্ছে। কারণ কি, আমার অবজেক্টে প্লেস আছে এবং জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। আর হ্যাভ এর মানে কি জানেন? হ্যাভ এর মানে কারো অধিকারে বা মালিকানায় থাকা বোঝায়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। ঠিক আছে?
এটা হচ্ছে বিষয়। তো এই দেখছেন ক্যানের উপর ডিটেলস ক্লাস, এরকম প্রত্যেকটা মডাল ভার্বের উপরে ইন ডিটেলস ক্লাস আছে, এবং এইটা আমাদের একটু জানতে হবে। আমি একটা ব্যবহার একটু ভালোভাবে আপনাদের দেখাই দেই, যদি এটা আপনারা জেনে যেতে পারেন। আমার পেইড কোর্সে প্রত্যেকটা ক্লাস আলাদাভাবে নেই, বাট এখানে তো সেটা নেওয়া যায় না, এটা নিতে গেলে অনেক সময় চলে যাবে। তো একটা মেথড, একটা টেকনিক আমি দেখাই দিই আপনাদের, এবং এটা যদি আপনারা কভার করতে পারেন তাহলে এই মডাল ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মডাল ভার্বকে ইন ডিটেলস আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এই শুড ভার্বটা দিয়ে দেখাই দিচ্ছি, তাহলে সবগুলো মডাল ভার্বের ব্যবহার আপনার জানা হয়ে যাবে। এরপরে আমি সেমি মডেলের ব্যবহারে আসবো, অর্থাৎ ওই যে এম টু ইস টু আর টু এখানে আসবো। বাট তার আগে এই জায়গাটা একটু দেখেন, যদি আপনি সত্যিকার অর্থে এই মডাল ভার্বের উপর একটা ভালো কনসেপ্ট নিতে চান, মডাল ভার্বের ব্যবহার আপনার স্পিকিং এ করতে চান বা রাইটিং এ করতে চান ভালোভাবে, জাস্ট 10 মিনিট আমাকে টাইম দিয়ে 10 মিনিট ধৈর্য ধরে একটু থাকেন। দেখেন আপনি অনেক ভালো কিছু একটা পেতে যাচ্ছেন, আমি আপনাকে উপহার দিতে যাচ্ছি। মনে করেন এই যে সুরের ব্যবহারটা, এখানে লেখা আছে যে শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব, যার অর্থ উচিত। সাধারণত উচিত অর্থে এর অনেকগুলো ব্যবহার হয়। এই যে জায়গাটা যেটা আপনারা এখানে দেখছেন, জাস্ট ওয়েট আ মিনিট, এই যে জায়গাটা যেটা আপনারা এইখানে দেখছেন, এই জায়গাটায় সুরের কয়েকটা ফর্ম আছে, একটু দেখার চেষ্টা করেন। এখানে বলছে যে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এই যে শুড ভার্বটার বিভিন্ন ফর্ম আপনারা দেখছেন এই জায়গাটাতে, এইটা একটু আপনাদেরকে বুঝতে হবে এই ফর্মগুলো কিভাবে ব্যবহৃত হয়। টেন্সের মতো করে আমাদের এই ব্যবহারটা, অর্থাৎ শুধুমাত্র যে আই শুড গো, হি শুড কাম, এরকম করেই শুডের পরে ভি ওয়ান বসালেই ব্যবহার হয়ে যাবে এরকম না। এই শুডের ডিটেলস কিছু ব্যবহার আছে, ইভেন এটা প্রত্যেকটা মডেলের সাথে করা যায়। সেটা আমাদেরকে একটু জানতে হবে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এইখানে দেখেন বলছে আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। এগুলো হচ্ছে শুডের অ্যাজ ইউজুয়াল ব্যবহার, বা অ্যাজ ইউজুয়াল আমরা শুডটাকে যেভাবে ব্যবহার করি বা ইউজ করি সেটা এখানে দেওয়া। কি বলছে যে আই শুড গো নাও, ইউ শুড ওয়ার্ক হার্ড, দে শুড কাম। আবার দেখেন লেখা আছে মিনা শুড বি অ্যাট হোম নাও। এর মানে হচ্ছে মিনার এখন বাড়িতে থাকা উচিত। অর্থটা কি বললাম? মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি লন্ডন নাও, আর লন্ডনে থাকা উচিত। আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। এভাবে এই শুডের অনেকগুলো ফাংশন বা অনেকগুলো ব্যবহার, সরি, অনেকগুলো ফাংশন বা অনেকগুলো ব্যবহার এখানে দেওয়া হচ্ছে। কিন্তু মেইন যে জায়গাটা, মেইন যে বিষয়টা, সেটা কি, আমরা একবারে কিভাবে এটা শিখতে পারি। এখানে আবার দিচ্ছি দেখেন, ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। তাহলে শুড বি এর পর কখনো ভি অন, শুড বি এর পর কখনো ভার্বের সঙ্গে আইএনজি। আবার এখানে দেখেন শুড বি প্লাস ভি থ্রি, যেমন রাজু শুড বি সেন্ট টু লন্ডন বাই হিজ ফাদার, রাজুকে লন্ডনে পাঠানো উচিত। গিটার শুড বি প্লেড, গার্ডেন শুড বি ওয়াটার্ড। অর্থাৎ প্যাসিভে আবার শুডের ব্যবহার হচ্ছে। তো এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো যদি আপনি একটু ভালোভাবে বুঝতে না পারেন, ভালোভাবে শিখতে না পারেন, এই ধরনের কথা যখন আপনি বাংলায় বলবেন বা ইংলিশে যখন একটা প্যাসেজ রিড আউট করবেন, এই শুডের শুড হ্যাভ, শুড বি প্লাস ভি থ্রি এই ধরনের ফর্ম আপনি দেখবেন, তখন ওই সেন্টেন্স বা বাক্যগুলোর অ্যাকচুয়াল যে অর্থ, অ্যাকচুয়াল যে মিনিং, সেটা কিন্তু আপনি বের করতে, ফাইন্ড আউট করতে ব্যর্থ হবেন। এই জন্য এদের ব্যবহারটা কম্পেয়ার করে, অর্থাৎ একটার সাথে আরেকটা তুলনা করে কম্পেয়ার করে পড়তে হবে। এটা হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব। এবং একটা ভার্বের ব্যবহার যদি আপনি ভালোভাবে কম্পেয়ার করে পড়তে পারেন, এই শুডের পরিবর্তে নিজস্ব অর্থ অনুযায়ী আপনি অন্য যে কোনো মডাল ভার্ব ব্যবহার করবেন, দেখবেন সেইভাবে এরা অর্থ দিচ্ছে। জাস্ট একটা মিনিট, এটা কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। ওকে, সো মনে করেন আমি যদি বলি হি শুড ডু দা ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? তার কাজটা করা উচিত। অর্থাৎ এটা হচ্ছে শুডের অ্যাজ ইউজুয়াল যে ব্যবহারটা বা অ্যাজ ইউজুয়াল যে ইউজটা। কি বললাম? তার কাজটা করা উচিত, তার কাজটা করা উচিত। আবার দেখেন এই সেন্টেন্সটাকে রিভার্স করা যায়। আমি আগামীকাল আপনাদের প্যাসিভ ভয়েসের উপর একটা মাস্টার্স ক্লাস নিব,
কেউ ওই ক্লাসটা মিস করবেন না। ওই ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা ইফেক্টিভ বা কতটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো আমাদের জানা বা কভার করা। কিসের উপর বললাম? প্যাসিভ ভয়েসের উপর, ঠিক আছে? যেমন আমি যদি বলি দ্য ওয়ার্ক শুড বি ডান, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান মানে কি বলছি? এই কাজটা করা উচিত। আবার দেখেন, আমি যদি এই শুডের ব্যবহারটা এইভাবে করি, হি শুড বি আ ডক্টর, অর্থাৎ তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি আ ডক্টর। আবার আমি যদি বলি হি শুড বি অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত। ই শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার যেটা লিখলাম ই শুড বি অ্যাট হোম, এর মানে হচ্ছে যে তার বাড়িতে থাকা উচিত। তার বাড়িতে থাকা উচিত, বোঝার চেষ্টা করেন। তার বাড়িতে থাকা উচিত। বি মানে থাকা, আবার বি মানে হওয়া, এটা এক্সটেনশনের উপর নির্ভর করে আমাকে দিতে হবে। আবার দেখেন, আমি যদি বলি হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস যে মুড সেটা বোঝাচ্ছে। এখন এই প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস মুড আমরা কখন ইউজ করব, কখন দিব, এটা কি আমরা বুঝতে পারি? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? কথাটা একটু ভালোভাবে বুঝবেন। একটা মিনিট, আমার এখান থেকে এটা সরে গেছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। কি বললাম? কোনো একটা কাজ ইন ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে। যেমন সে ফুটবল খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ফুটবল। তারা ভাত খেতে থাকবে, দে উইল বি ইটিং রাইস। এগুলোকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। এরকম কোনো একটা কাজ কারো ভবিষ্যতে করতে থাকা উচিত, তখন আমার এই শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। কি বললাম বলেন তো? কোনো একটা কাজ কারো করতে থাকা উচিত, করতে থাকা উচিত, এইখানে শুড বি বসে। ওই যে বললাম না যে হি শুড বি রিডিং নিউজ পেপার নাও, তার খবরের কাগজ পড়তে থাকা উচিত। হি শুড বি রিডিং নিউজ পেপার নাও, তার খবরের কাগজ পড়তে থাকা উচিত। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হচ্ছে হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। একটা মিনিট আমাকে টাইম দেন, তার কাজটা করতে থাকা উচিত। আবার দেখেন, আমি যদি এইভাবে কথাগুলো বলি, so, এক মিনিট। আবার দেখেন, আমি যদি এইভাবে কথাগুলো বলি, শুড হ্যাভ এর কাছে যদি আমি আসি, হি শুড হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি থাকা উচিত। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে আমার এই হ্যাভ এর ব্যবহার হয়। কি বললাম? হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। এখানে হ্যাভটা মেইন ভার্ব। আবার দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, কথাটা একটু বোঝেন। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এর মানে হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। কি বললাম? হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। মনোযোগ দিয়ে বোঝেন। এটাকে আবার রিভার্স করা যায়, দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত ছিল। অর্থাৎ পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। এই যে বাক্যটা আমি লিখলাম দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই ধরনের বাক্যের যে সেন্টেন্স, এটা বাংলায় আমরা হরহামেশা ইউজ করি, বাট ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারি না। ইভেন আপনি যদি এই ব্যবহারটা না জানেন, কোন একটা প্র্যাকটিক্যাল প্যাসেজে যদি এই ধরনের শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি আপনি দেখেন, তার মিনিং কিন্তু আপনি বের করতে পারবেন না। এবং এটা আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলি, আপনি ভেবে দেখেন যে এই ধরনের কথাগুলো আমরা অ্যাজ ইউজুয়াল বাংলায় বলি কিনা বা বলতে অভ্যস্ত কিনা, বাট ইংলিশে আমরা কথা বলতে পারি না, ইংলিশে আমরা চর্চা করি না, এগুলো দেখি না। এটা এটা করতে হবে। কেমন সেটা? আহ মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন। বিয়েতে আপনার কাছের কিছু রিলেটিভ বা আত্মীয় স্বজন আছে যাদেরকে আপনি ইনভাইট করেননি, বাট আপনার করা লাগতো। তো এখন ইনভাইট না করার কারণে তারা আপনাকে গালাগালি করছে বা খারাপ কথা বলছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল আমাদেরকে জানালো না। এখন আপনি বাড়ি এসে বলছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। বলেন তো বাংলাটা বাংলাটা কি বললাম? আমার মেয়ের বিয়েতে ওদেরকে
নিমন্ত্রণ করা উচিত ছিল, এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? আমার মেয়ের বিয়েতে ওদের তো নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ কি জানেন? ওদের নিমন্ত্রণ করা হয়নি, দে ওয়ার নট ইনভাইটেড অর দে হ্যাভ নট বিন ইনভাইটেড। ওদের নিমন্ত্রণ করা উচিত ছিল। তখন আপনাকে এই স্ট্রাকচারটা ইউজ করতে হয় যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা কিন্তু এই বাক্যেরই, এই যে স্ট্রাকচার, এইটারই উদাহরণ। দেখছেন? তাহলে আমি যদি প্র্যাকটিক্যালি এগুলোকে দেখি, প্র্যাকটিক্যাল সেন্টেন্স, আমাদের প্রচুর হোমওয়ার্ক আছে। আমার আমার যে পেইড কোর্স, এখানে আমি যে টপিকটা পড়াচ্ছি, পড়ানোর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক আছে, যেটা আমার স্টুডেন্টদেরকে করাই, ক্লাসে সলভ করাই, তাদের কনভারসেশন গ্রুপে সেটা প্র্যাকটিস করাই। এই ইফোর্টটা না থাকলে, এটা করতে না পারলে, শুধু ছোট ছোট ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। তাহলে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটার কথা বললাম, যে আমার মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদের নিমন্ত্রণ করা হয়নি, তারা আমাকে গালাগালি করছে, খারাপ কথা বলছে। তো এই যে কথা, বাংলা এই ধরনের কথা আমরা বলি না হরহামেশা, বাট ইংলিশে কতজন বলতে পারে? কতজনের এই ব্যবহার জানা আছে? শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি ইনভাইটেড নেই। এই জন্য আমরা পারি না। এই জন্য বলছি মডাল ভার্বটা একটু ডিটেলসে শিখতে হবে, শুধু উপর দিয়ে শিখলে হবে না। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমার কয়টা সেন্টেন্স হলো টোটাল। আমি যদি একটু দেখি টোটাল বাক্য কয়টা হচ্ছে, শুধুমাত্র একটা শুটকে ব্যবহার করে আমি কয়টা বাক্য তৈরি করতে পারলাম এখানে? 9টা। আমি যদি আরো একটা বাক্য তৈরি করি, দেখেন এই শুডের ব্যবহার কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হয়। যেমন দে শুড হ্যাভ বিন, দে শুড হ্যাভ বিন, হ্যাঁ, দে শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এর মানে হচ্ছে তাদের কাজটা করতে থাকা উচিত, হ্যাঁ, ফর লং টাইম, অর্থাৎ অনেক দিন ধরে, ফর লং টাইম। আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, এর ডেফিনেশন কি জানেন? আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করছে। যেমন আমি যদি বলি সে 5 বছর ধরে ইংরেজি শিখছে, তাহলে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সেন্টেন্সটার ইংলিশ কি বললাম? হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। অর্থ কি? যে সে 5 বছর ধরে ইংরেজি শিখছে। কথাটা বোঝেন? অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে বা চলছে। এখন মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, বাট আপনি শিখে শিখে উঠতে পারছেন না। আপনি মনে করছেন যে আমার আরো প্র্যাকটিস করা উচিত। এখন আমি যদি আপনাকে পরামর্শ দেই, আপনি আমার স্টুডেন্টস, আমি যদি বলি আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে থাকা উচিত, এবং এটা অনেক দিন ধরে প্র্যাকটিস করতে থাকা উচিত, লং টাইমের জন্য করতে থাকা উচিত, তাহলে আপনি হয়তো একদিন পারবেন। তো এই যে কথাটা বললাম, এটা কিন্তু এই স্ট্রাকচার দিয়ে লেখা যায়। কি বললাম? যে ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং, PRACTICING, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর লং টাইম। দ্যাট ইজ মাই অ্যাডভাইস, যে তোমার অনেক দিন ধরে ইংরেজিটা প্র্যাকটিস করতে থাকা উচিত। তাহলে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্স, এটাও ব্যবহার করা যায় এই শুড দিয়ে। আবার দেখেন, আমি যদি বলি, এখানে দুটো বাক্য ছিল না, যে হি শুড বি এ ডক্টর, এর বাংলা অর্থ কি বলছি? তার ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, এর অর্থ কি বলছি? তার বাড়িতে থাকা উচিত। এটা প্রেজেন্ট সেন্সে বসে। এইটাকে আবার পাস্ট সেন্সে নেওয়া যায় কিভাবে জানেন? এই দেখেন, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর বাংলা অর্থ তার বাড়িতে থাকা উচিত ছিল। এটা কিন্তু কোনো প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। এখানে শুড হ্যাভ প্লাস এই বিনটা হচ্ছে আমার মেইন ভার্ব। বি মানে হওয়া বা থাকা, এর পাস্ট পার্টিসিপল বিন মানে হয়েছে বা থেকেছে। বাংলা অর্থ এরকম, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার আমি যদি বলি হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। মনে করেন সে হতে পারেনি, তো আমি বলছি তোমার ডাক্তার হওয়া উচিত ছিল, তোমার তো ব্রেন ভালো। তো ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। তো দ্যাট ইজ দ্য থিংস। মানে 13টা সেন্টেন্স দেখেন আমি তৈরি করে ফেলছি, দুটো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছে, তাহলে 11টা সেন্টেন্স হয়। তো এই যে 11টা বাক্য আমি শুড দিয়ে করলাম, এইটা আপনাদের একটু বুঝতে হবে। এইখানে বিনটা মেইন ভার্ব, আবার এইখানে কিন্তু শুড হ্যাভ বিন পর্যন্ত অক্সিলারি ভার্ব, এই প্র্যাকটিসিংটা মেইন ভার্ব। আমার এই জায়গাটা আমাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু কোনো প্যাসিভ না, এটা কিন্তু অ্যাক্টিভের সেন্টেন্স। এটা কোনটা জানেন? এই দেখেন, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, অর্থাৎ তার কাজটা করা উচিত ছিল। এই ডানের পরিবর্তে আমি বসাইছি হি শুড হ্যাভ বিন দা ওয়ার্ক, অর্থাৎ সরি, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার
ডাক্তার হওয়া উচিত ছিল। তাহলে এই বাক্যগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে? হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সিরিমনি, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে। দে শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তাদের অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর লং টাইম, তোমার অনেক দিন ধরে ইংরেজি চর্চা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। ইউ হি শুড হ্যাভ বিন এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। এবার দেখেন এই শুডের পরিবর্তে আপনি যদি বলেন যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। এইভাবে যে মডেলের ব্যবহার করেন সেইভাবে আপনার সেন্টেন্স হবে। আপনি যদি বলেন হি ক্যান বি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। আপনি যদি এখানে বলেন যে হি শুডের পরিবর্তে আপনি বলেন হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি উড বি আ ডক্টর, ডাক্তার হতো। আপনি যে মডেলের ব্যবহার করবেন সেইভাবেই বাকি সেন্টেন্স গুলো যেটার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনি করতে পারবেন। বাট এই যে 11টা সেন্স, 11টা ফর্মস অফ শুড, এইটা যদি আপনি চিনে রাখতে পারেন, এদের অ্যাকচুয়াল মিনিং যদি বের করতে পারেন, এই মডেলটাকে আপনি ডিটেলসে শিখতে পারবেন। এই মডেল নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখেন আপনি যদি পেইড কোর্সের স্টুডেন্ট থাকতেন, আমি আপনাকে ধাপে ধাপে বুঝাই দিতাম, এগুলো ইংলিশ করে, ইংলিশ থেকে বাংলা করে নেব, আনতে বলতাম, নতুন ভার্ব ব্যবহার করে আরো 12টা সেন্টেন্স এরকম করতে বলতাম, আপনার ক্লিয়ার হতো। বাট আমি এখানে ফ্রি ক্লাস নিচ্ছি, আপনি এক একজন আসছেন এক একজন যাচ্ছেন, আমি আপনাকে ওইভাবে চিনি না, তো ওইভাবে কাজও দিতে পারবো না। আমার জায়গা থেকে এখানে যতটা করার, আমি অনেক পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে, তো আমার জায়গা থেকে যতটা করার আমি করে যাচ্ছি। এরপর যদি আপনার মনে হয় এগুলো ইফেক্টিভ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দরকার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, প্রফেশনালি শেখার জন্য, তাহলে এটা আপনার প্র্যাকটিস করতে হবে, আপনাকে নিতে হবে, আপনাকে লিখতে হবে, আপনাকে চর্চা করতে হবে। এগুলো চর্চা যদি আপনি না করেন প্র্যাকটিক্যালি, আপনারা বিভিন্ন জায়গায় ইংলিশে কথা বলতে গেলে, ফ্রি হ্যান্ডে লিখতে গেলে প্রবলেম ফেস করবেন। ল্যাঙ্গুয়েজের ভিতর খুব বেশি কিছু নেই, বাট যা কিছু আছে সেই থাকার যে জায়গাগুলো সেটা আমাদের অনেকের কাছে অস্পষ্ট, অজানা। আমরা জানি না যে আমরা কথা বলতে গেলে ঠিক কোন ধরনের প্রবলেম ফেস করি, কোন টাইমটা ইউজ করি, যে টাইমটা আমাদের প্র্যাকটিসের ভিতর নেই। এটা আমরা বুঝি না বলেই কথা বলতে পারি না। তো এইভাবে যদি আপনি মডেল ভার্বটাকে একটু ডিটেলসে প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই জায়গাটা নিয়ে, এই চ্যাপ্টারটা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ প্রচুর মডেলের ব্যবহার করতে হয়, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ধরে ধরে এগুলো শেখাই। আপনি আসেন, আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। এটা খুব সহজেই প্র্যাকটিস করা যায় যদি একটা সঠিক গাইডলাইনের ভিতর দিয়ে আসা যায়। তাহলে এই শুড ভার্বের যে ব্যবহারটা আমি দেখালাম, যে বাক্যগুলো দেখালাম, আপনারা কি একটু হলেও বুঝতে পারছেন আমি মানে এই জায়গাটাতে কি বললাম? আমাদের একটু এই ডিটেলসে প্র্যাকটিস করতে হবে। শুধু মানে যে শুধু শুড মানে যে উচিত ওইখানে থেমে থাকলে হবে না। এই শুড বি, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ প্লাস ভি3, এই ব্যবহারগুলো একটু বুঝতে হবে। বুঝতে পারছেন কি বলছি? ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, কিছু কি ক্লিয়ার। কিছু কি শিখতে পারছেন? নতুন কিছু জানতে পারছেন? সময়টা কাজে লাগছে? যদি ইংরেজি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আপনি অবশ্যই শিখতে পারবেন এখান থেকে। কারণ আমি যেটা শেখাই, অরিজিন বিষয়টা শেখাই, একদম কোর থিংসটা শেখাই। এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই শিখতে পারবেন। আমি ওই ওই ধরনের ইংরেজি শেখাতে অভ্যস্ত নয়, যে বাসে ইংলিশ বলতে হয়, ট্রেনে ইংলিশ বলতে হয়। হ্যাঁ, আমি ওইভাবে কোনো কিছু অতিরঞ্জিত করি না, এক্সাজারেট করি না। আমার যেটা দরকার আমি সেটাই শেখাই, এবং সেটাই আমি ডিটেলসে শেখাই। অনেক জায়গায় দেখবেন এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন ইংলিশে। গুড মর্নিং কতভাবে বলা যায়, হ্যাঁ, বা কিভাবে ইংলিশে ধন্যবাদ জানানো যায়, কিভাবে গ্রিটিংস করা যায়, এই হ্যাভ এ নাইস ডে, হ্যাভ ইট, টেক ইট, হ্যাভ আ সুইট ন্যাপ, এই এক্সপ্রেশন গুলো শিখলে আপনি অনর্গল কথা বলতে পারবেন। এই সমস্ত ছোট ছোট রুলস স্ট্রাকচার অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, এগুলো আপনার মনকে অতিরঞ্জিত করার জন্যই এগুলো দিয়ে থাকে।
মেইনলি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি শিখতে গেলে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা আপনাকে ডেভেলপ করতে হবে। কারণ এই ধরনের সেন্টেন্স গুলো আপনার রাইটিং এ ফেস করতে হবে। আপনি রিডিং এ যখন এই ধরনের ফর্ম গুলো দেখবেন, আপনাকে সেটা ট্রান্সলেট করতে হবে। তো এটা যদি আপনার জানা না থাকে, ফর্ম যদি বুঝতে না পারেন, টাইমিং যদি বুঝতে না পারেন, কিভাবে সেই রিডিং রাইটিং আপনি সলভ করবেন? বা স্পিকিং এই ধরনের কথা যখন বাংলায় বলবেন, আপনি তো ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না, ইংলিশে কনভার্ট করতে পারবেন না, বাট এর প্র্যাকটিসটা যদি একবার থাকে, সেটা আপনি করতে পারবেন। আপনারা তো পেইড কোর্সে ভর্তি হচ্ছেন, অনেকে ভর্তি হয়ে গেছেন, যারা আসছেন তারা বুঝতে পারবেন কি নিতে পারছেন, আর যারা ফ্রি ক্লাস করে যাচ্ছেন তাদের মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা দেখাইছিল বা শিখাইছিল। তো এই প্র্যাকটিসটা একটু করবেন। আমি এখন আপনাদের একটু ইউজ টু ভার্বের ব্যবহারটা আলাদা করে দেখাই। কারণ ইউজ টু অনেক বেশি ব্যবহৃত হয় ইংলিশে ফ্রি হ্যান্ডে কথা বলতে গেলে, সরি মানে ফ্রি হ্যান্ডে লিখতে গেলে বা স্পিকিং করতে গেলে। ইউজ টু ভার্বটা এখন আমি কোথায় পাই? ওপেন করা নেই, আমাকে একটু টাইম দিন। আমি ইউজ টু ভার্বের ব্যবহারটা একটু দেখাবো। এটা হচ্ছে ক্লাস নাম্বার 7-এ মনে হয় আছে, হ্যাঁ ইউজ টু। এটা একটু আলাদা করে দেখাই, কারণ এটা জানার দরকার আছে আমাদের। দেখেন কত সুন্দর করে এটা আমার লেখা, এই এই ফাইলগুলো। এখানে কি বলছি দেখেন, এখানে বলছে যে প্রতিটি মানুষের কিছু না কিছু অভ্যাস আছে। এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। আমি সেমি মডাল ভার্ব আরো ডিটেলসে দেখাচ্ছি। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন, সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্টেন্স, এই যে বাক্যগুলো দেখছেন, এগুলো আপনি কিভাবে ট্রান্সলেট করবেন উইদাউট নোয়িং দ্য ইউজ অফ ইউজ টু? পারবেন না। কোনো টেন্সের স্ট্রাকচার শিখে এগুলো ওইভাবে ট্রান্সলেট করতে পারবেন না, অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকচুয়াল মিনিংটা দিবে না। এগুলো যখন আপনি বাংলায় বলবেন, ইংলিশে বলতে যাবেন, এই ইউজ টু ভার্বের ব্যবহারটাই আপনাকে ভালোভাবে জানতে হবে। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ইউজ টু প্লাস বি অন। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দেখছেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। তাহলে এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, একটু বোঝার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, আফটার দ্যাট উই ইউজ টু অ্যাজ আ ফ্রেজাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম রিড, স্টাডি, রাইট, এগুলো এখানে মূলত মেইন ভার্ব। এটা যারা পেইড কোর্সে আসবেন, দেখেন একদিনে তো সব দেখানো যায় না। এটা আমি প্রত্যেকটা ক্লাস ইন ডিটেলসে বুঝিয়ে থাকি, আলাদা আলাদা করে ছোট ছোট বিষয়গুলো ভেঙে ভেঙে বলি। এখানে আপনারা ফ্রি ক্লাস করছেন, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন। এই জন্য একবারে দেখিয়ে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি পরবর্তীতে যখন ল্যাঙ্গুয়েজটা শিখতে যান, চর্চা করতে যান, এই বিষয়গুলো যাতে আপনি শেখেন, জেনে যান যে ঠিক কি আছে, ঠিক কোনগুলো আমাকে শিখতে হবে। পেইড কোর্সে আমি এত কিছু একসাথে শেখাই না, যেটা শেখাই একটা পার্টিকুলার পয়েন্টের উপর থাকি। অর্থাৎ আমি যতটুকু শেখাবো ততটুকু যেন ভালোভাবে শিখতে পারে স্টুডেন্টরা, সেভাবেই শেখাই। তো এখানে আপনাদের দেখাই দিচ্ছি এই কারণে যে এই মডেলের পর আজকের পর তো আর আমি ক্লাস নিব না আপনাদের, এর পরের দিন অন্য একটা টপিকের উপর নিব। কিন্তু পেইড কোর্সে এই একটা মডেলের উপর আমি 4 দিন ক্লাস নিই, কারণ এটা আমাদের দরকার এবং এটা খুব প্রফেশনালি শিখতে হবে, এই জন্য আমি এটা নিই। কিন্তু ফ্রি ক্লাসে তো আর আমি 4 দিন একটা মডেলের উপর নিতে পারছি না, এই জন্য সবগুলো দেখাই দিয়ে যাচ্ছি। এরপর দেখেন আরেকটু বোঝেন, এইগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ইউজ নট টু এর ব্যবহার করা যায়, যেহেতু আমি এগুলোকে সেমি মডেল অক্সিলারি ভার্ব বলছি। অথবা ডিডের ব্যবহারও করা যায়, অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি, কারণ এই সেন্টেন্সগুলো অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স কিন্তু ক্রিয়েট করছে, তাই না? অর্থাৎ আমি ধূমপান করতাম না, ইউ ক্যান সে আই ইউজ নট টু স্মোক অর আই ডিডেন্ট ইউজ টু স্মোক। এই ডিডের ব্যবহার করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। সো এইভাবে এটা করতে হবে। এবার দেখেন, যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, আর ডিডটাকে সাবজেক্টের আগে আনবেন। তুমি কি নদীতে সাঁতার কাটতে? এখানে পারো হবে না,
এটা একটু ভুল আছে, বাংলাটা কাটতে হবে, অর্থাৎ ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং, ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। দেখছেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স। তো ইউজ টু এর ব্যবহার না জানলে এগুলো আপনি কিভাবে বলবেন? এবার দেখেন, আমরা এতক্ষণ যেটা দেখলাম, অতীতে কেউ কোনো কিছু করত, অতীতে কোনো কাজ করা কারো অভ্যাস ছিল। এবার দেখেন, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, অর্থাৎ একটা অভ্যাসের ভিতরে আছে, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো একটা কাজ করে যাচ্ছে। কোনো একটা কাজ করা কারো অভ্যাস, যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা থাকে, যে রুলসটা থাকে, জাস্ট সেটাই ভিতরে ইউজ টু ফ্রেজাল ভার্বটার ব্যবহার হচ্ছে। দেখেন, ইজ রিডিং, ইজ ওয়াকিং, আর সুইমিং, অ্যাম লিসনিং, ভিতরে ইউজ টু। এটার সেন্সটা কেমন? অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ কেউ করতে অভ্যস্ত আছে। অতীত থেকে শুরু করে কোনো কাজ এখনো পর্যন্ত কেউ করতে অভ্যস্ত আছে। যেমন হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে, সে প্রত্যহ কোরআন পড়তে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং, জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট, আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। ঠিক আছে, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। এবার দেখেন, এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, এই অ্যাম ইজ আর, যেহেতু এখানে মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এদের সাথে নট বসালেই হয়ে যায়। যেমন লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। দেখেন প্র্যাকটিক্যাল সেন্টেন্স, হ্যাঁ। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ, ইজ নট, হ্যাঁ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার, জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। এবার যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম used to sleeping in a journey, is Mr. Karim used to sleeping in a journey. তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট, আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস, আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। তাহলে বোঝেন, এই এই বাক্যগুলো জাস্ট অক্সিলারি ভার্বটা আমার সামনে আসলেই হয়ে যাচ্ছে। এইবার ভবিষ্যতে আমার এখানে তিনটা সেন্স ক্রিয়েট করে। ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এটা আপনি ইংলিশে কিভাবে ডিসক্রাইব করবেন? ভবিষ্যতে, ইন ফিউচারে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন দেখেন, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এখানে উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে এটা আবার কেমন জানেন? ওই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা তেমনই ভিতরে শুধু ইউজ টু থাকবে। মানে ওই উইল বি এর পরিবর্তে এখানে গেট দিছে, এই গেটের পরিবর্তে আপনি এখানে বি দিতে পারেন। গেট ভার্বটা বি ভার্বের কাজ করে। মানে আপনি এখানে এটা বলতে পারেন, মিলন উইল বি ইউজ টু বাথিং ইন দ্য রিভার। ঠিক আছে, আবার গেটের ব্যবহারও করা যায়। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেটা, ওইটা ভিতরে শুধু ইউজ টু যুক্ত হবে। আর এই যে সেন্টেন্স গুলো, এদের প্র্যাকটিক্যাল ব্যবহার কেমন? প্র্যাকটিক্যাল মানে রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে আমাদের কিন্তু বিষয়গুলোকে অ্যাবজর্ব করা শিখতে হবে। মনে করেন আপনি একটা চাকরি পেয়েছেন, আপনার যে অফিস সেটা বাসা থেকে দূরে হয়ে যাচ্ছে, এই জন্য আপনি করতে চাচ্ছেন না। আপনার আব্বু বা আম্মু বলছে যে তুমি চাকরিটা করো, অফিসে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, একটু দূরে তো কি হয়েছে, সমস্যা নাই, যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, এইখানে উইল গেট ইউজ টু এর ব্যবহার হচ্ছে। মিলন, মনে করেন একটা ছেলে শহরে থাকে, হঠাৎ করে গ্রামে আসছে, গ্রামে তার দাদার বাড়ি বা নানার বাড়ি, নদীতে গোসল করা অভ্যাস নেই, এখন তার করা লাগবে। তা একজন বলছে যে তুমি এটা গোসল করো, অভ্যাস হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, সো মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির উইল সুন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এটা শুরুতে শেষে দেওয়া যায়, বাদও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day, জাকির দিনে 10 ঘন্টা
কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ, তুমি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক, তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ, তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ইউজ টু ভার্বের ব্যবহার। এইভাবে প্রত্যেকটা ভার্বের ব্যবহার আমাদের ইন ডিটেলসে শেখা উচিত, শিখতে হবে। এটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে আলাদা করে দেখাই। তো এখন দেখেন, আমি যদি আরেকটু আসি সেমি মরাল ভার্বের কাছে, এটা এসে আমি আপনাদের ওই কি করবো, এই যে কনভারসেশনটা একটু প্র্যাকটিস করাই দিব। একটু থাকার চেষ্টা করেন প্লিজ, যদি মনে হয় যে আমার এগুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা নেওয়া দরকার বা জানা দরকার। আমি একটু সেমি মডেল ভার্বটা দেখাই আপনাদের, একটু এইখানে মনোযোগ দেন। সেমি মডেল ভার্বটা কেমন জানেন? এটা হচ্ছে বি টু এর ব্যবহার। বি টু মানে এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু এম ইজ আর ওয়াজ আর সাপোজ টু গোয়িং টু। আমার কাছে প্রত্যেকটা লেসন ইন ডিটেলসে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা, সাজানো। যারা পেইড কোর্সে আসবেন তারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাবেন, আর কাছে যদি বইটা রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর অর্গানাইজ ওয়েতে আপনি সিকোয়েন্স মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারবেন, আপনি আপনার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন প্রত্যেকটা ক্লাসে। দেখেন সেমি মডেল ভার্বটা কেমন, এই সেন্স গুলো বুঝতে হবে। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য মূলত আমাদের এই এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। যেমন সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা কেমন সেন্স দেয় এইটাকে আমরা বুঝি। যেমন দেখেন, মুক্তাকে রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এটাকে সেমি মডেল বলে। সেমি মডেল মানে কি জানেন? মানে এই ভার্বগুলোর চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডেলের মতো। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ওই যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, প্রাইমারি অক্সিলারি না? তো এই যে মডেলগুলো আপনারা দেখছেন, এরা, এদের চেহারাটা প্রাইমারির মতো, মানে অ্যাম, ইজ, আর এর সঙ্গে টু যুক্ত হচ্ছে, একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে। বাট এদের অ্যাকশন, এদের কাজটা মডেলের মতো। মানে মডেলের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এদের পরেও সেটা। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। এই যে করতে হয়, যেতে হয়, মানে কেমন সেন্স জানেন? কোনো একটা কাজ করা ইচ্ছা না থাকলেও, অনিচ্ছা সত্ত্বেও, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে কাজটা কারো করা লাগে। আমি যদি এরকম একটা বাক্য বলতাম যে মুক্তা কুকস রাইস ডেইলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। মুক্তা কুকস রাইস ডেইলি, এর বাংলা অর্থ হচ্ছে যে মুক্তা প্রতিদিন রান্না করে। আর এখানে বলছে মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে রান্না করতে হয়। এই যে দুটো বাক্য লিখলাম, এর পার্থক্যটা কি? আমি আপনাদের বলছিলাম না, 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল। ইংলিশে টোটাল 30টা স্ট্রাকচার হয়, অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে, 30 দিকে, 30টা টাইমে নেওয়া যায় বা বলা যায়। এই 30টা সেন্স বা 30টা টাইম আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে কি হবে জানেন? যে কোনো কথা আপনি বাংলায় ভাবলে ইংলিশে বলতে পারবেন। বাট এই 30টা টাইমের ভিতরে অনেকগুলো কিন্তু মিলে যেতে পারে, মনে হতে পারে এইটার এইটার টাইম সেম হয়ে যাচ্ছে। বাট এই সেম মনে হলেও কিছু না কিছু পার্থক্য আছে। যেমন এইটা, মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রতিদিন রান্না করে। আর মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে রান্না করতে হয়। পার্থক্য কি? পার্থক্য এরকম, যদি প্র্যাকটিক্যালি বলি, মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিচ্ছেন। এখন কেউ চায় না শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্ট করে খাক। এখন আপনি দেখছেন আপনার মেয়েকে প্রচুর কাজ করা লাগছে, প্রতিদিন 3 বেলা ভাত রান্না করা লাগতেছে। এখন এইটা আপনি আপনার নেইবারদের সঙ্গে গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, ওকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, প্রতিদিন অনেক কাজ করতে হয়। এই যে একটা আফসোস নিয়ে কথা বলা, ইচ্ছা না থাকলেও কাজটা তার করা লাগে, এইখানেই মূলত এই এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। হ্যাঁ, জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস, ছাত্রদের পড়তে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস, কেন পড়ে? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ে। তো এই হচ্ছে এম টু ইজ টু আর টু এর ব্যবহার। এদের সাথে নট বসালে এগুলো নেগেটিভ হয়ে যায়। ওয়াজ টু অ্যাড টু মানে কাউকে কিছু করতে হতো, যেমন আমাকে রান্না করতে হতো। এই সেন্সটা কেমন জানেন? মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, এখন হঠাৎ করে একটা লটারির টিকিট জিতে বড়লোক হয়ে গেছে। এখন আপনার সেই অতীতের দিনগুলো আপনি স্মরণ করছেন যে আমি আগে আগে আমার মানুষের বাড়িতে কাজ করা লাগতো, ভাত রান্না করা লাগতো, বাট এখন আমি বড়লোক।
তো ওই যে পুরোনো দিনগুলো স্মরণ করছেন, কষ্টে দিনটা যেত, এটা করা লাগতো অর্থাৎ করতে হতো, তখন কিন্তু আপনি ওয়াজ টু বা ওয়ার টু ব্যবহার করতে পারেন। যে আই ওয়াজ টু কুক রাইস, রহিম ওয়াজ টু গো টু অফিস, রহিম সাহেবকে অফিসে যেতে হতো, এখানে ওয়াজ হবে। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। এই হচ্ছে ওয়াজ টু এর ব্যবহার। এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে am is আর was were সাপোজ টু, মানে am টু is টু আর টু was টু were টু এগুলো থাকবে, ভিতরে সাপোজড নামের একটা ওয়ার্ড যুক্ত হবে। এর মানে কি জানেন? কারো কোনো কাজ করার কথা বা করার কথা ছিল, আই এম সাপোজ টু, এতটুকু ধরে আমার ফ্রেজ, মানে অক্সিলারি ভার্ব, দেন গো, এটা মেইন ভার্ব। সো আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট এট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। তাহলে এইভাবে এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু এর ব্যবহার হয়। হ্যাঁ, আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার মাছ ধরার কথা ছিল। দেখছেন? তো এইভাবেই সেন্টেন্স গুলো হয়, এদেরও নেগেটিভ ইন্টারোগেটিভ সবই দেওয়া আছে। একবারে তো সব দেখানোও যায় না, বোঝানোও যায় না, বাট যেটা বলে দিচ্ছি এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, যারা পেইড কোর্সে আসবেন তাদের ভাবতে হবে না, তাদের তো সব আমি নিজেই দেখাবো। বাট সবাই তো আর আসবেন না। তো যারা আসবেন না তারা একটু এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এদের ব্যবহারটা কিভাবে হয়। আমার হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে কাউকে কোনো কাজ করতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। আর হ্যাড মানে করতে হয়েছিল, যেমন দেখেন আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে, এখানে তার হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। অর্থাৎ সাবজেক্ট মিতা, জাকির, রতন এগুলো যদি থাকে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে, আদারওয়াইজ হ্যাভ। সেন্সটা কেমন? কাউকে কিছু করতে হবে। আর হ্যাড টু এর ব্যবহারটা কোথায় হয়? কাউকে কোন একটা কাজ করতে হয়েছিল বোঝালে আমার হ্যাড টু বসে। কি বললাম? কোন একটা কাজ করতে হয়েছিল। যেমন দেখেন এই যে আই হ্যাড টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল। এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভও দেওয়া আছে। তার মানে অ্যাকচুয়াল সেন্সটা কেমন সেমি মডেলের, আমি যদি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। নেগেটিভ ইন্টারোগেটিভ পড়তে গেলে এখন সময় চলে যাবে। মনে করেন হি ইজ টু কুক রাইস, অর্থাৎ তাকে ভাত রান্না করতে হয়, এটা একটা সেন্স। এবার আমি যদি বলি যে হি ওয়াজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হতো। ইজ টু কুক রাইস হয়, হি ওয়াজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হতো। এবার আমি যদি বলি হি ইজ, SUPPOSED, সাপোজ টু কুক রাইস, তার ভাত রান্না করার কথা। হি ওয়াজ সাপোজ টু কুক রাইস, তার ভাত রান্না করার কথা ছিল। হি হ্যাজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হবে। হি হ্যাড টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়েছিল। অনেকে এগুলো কিন্তু গুলিয়ে ফেলে। ওয়াজ টু মানে করতে হতো, হ্যাড টু মানে করতে হয়েছিল, ইজ টু মানে করতে হয়, হ্যাজ টু মানে করতে হবে, ইজ সাপোজ টু মানে করার কথা, ওয়াজ সাপোজ টু মানে করার কথা ছিল। আবার বি গোয়িং টু আছে, যেমন ইজ গোয়িং টু কুক রাইস, সে ভাত রান্না করতে যাচ্ছে, এরকম একটা সেন্স দেওয়া যায়। তো যাই হোক, এইগুলো যদি একটু জানা যায়, এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ যদি একটু পারফেক্টলি করা যায় উইথ WH ওয়ার্ড, আশা করি বা আমার মনে হয় টেন্স শেখা থাকলে, মডেল আর সেমি মডেলের এই ব্যবহারগুলো জানলে, আর যদি প্যাসিভ সম্পর্কে একটু ধারণা রাখা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার কোনো ধরনের সমস্যা থাকে বলে মনে হয় না। আমরা এগুলো জানি না, প্র্যাকটিস করি না, এই জন্য পারি না। এগুলোকেই জাস্ট প্র্যাকটিক্যালি কনভারসেশন, প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করতে হয়। কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখেন, আমি একটু আপনাদের দেখাই দিই, একটু মনোযোগ দেন। আমি যদি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাই, এই যে পর্যন্ত বললাম এতটুকু কি আপনারা একটু হলেও বুঝতে পারছেন? যা যা বললাম, যতগুলো দেখালাম, যে ব্যবহারগুলো দেখালাম, বুঝতে পারছেন? একটু নেওয়ার চেষ্টা করেন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, বুঝতে পারছি, বিষয়গুলো বুঝতে পারছি। দাঁড়ান একটু ওয়েট করেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমরা আগে একটু শেষ করি, তারপর কোনো কোশ্চেন থাকলে আমি নিচ্ছি। দেখেন, আমরা এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো চর্চা করি না, সলভ করি না। দেখেন, এই যে একটা কনভারসেশন, এখানে মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো মা ছেলেকে বলছে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। এই যে কথাটা,
এটা যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন কিভাবে করবেন? আমরা অনেকেই টেন্স জানি, টেন্সের স্ট্রাকচার জানি, ডেফিনেশন জানি, বাট প্র্যাকটিক্যালি যখন একটা কথা বাংলায় ভাবে ইংলিশে ট্রান্সলেট করতে যাই আমরা পারি না, আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা ভাবি এটা কোন টেন্সে হবে, কিভাবে হবে, কোশ্চেন হলে কিভাবে কারেক্ট অর্ডার মেনটেন করব। এটা কেন পারি না? প্র্যাকটিসের অভাবে। এই ধরনের কনভারসেশন গুলো, অর্থাৎ এগুলো ইনফর্মাল কনভারসেশন, যদি একটু প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট একটা না 10টা কনভারসেশন প্র্যাকটিস করবেন, দেখবেন নিজের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। তারপর যে কোনো কিছু বাংলায় ব্রেনে চলে আসলে ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে আপনি বলতে পারবেন। তো আজ তুমি এত সকালে উঠলে কেন, এই যে বাক্যটা, এটা কোন টেন্স? আপনারা বলেন তো, যে কোনো একজন এটা কোন টেন্সে লেখা আছে? দেখবেন এইটাই অনেকে বোঝেন। তো বলতে পারেন এই যে বাক্যটা কোন টেন্স? Present perfect. আর কেউ? Past tense. পাস্ট টেন্স। আর কেউ? এটা কোন টেন্সে লেখা আছে? Indefinite হুম? perfect. আর কেউ বলতে পারবেন? Present perfect. কেন প্রেজেন্ট পারফেক্ট, কি দেখে বললেন? Indefinite. আর কেউ? দেখেন, Present. একটু আমি বলি আপনাদের, এখানে যদি এরকম থাকতো যে তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এখানে যদি এমন থাকতো তুমি উঠেছো কেন, করেছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। উঠলে কেন, অর্থাৎ কাজটা শেষ, কমপ্লিট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন করার নিয়ম কি? ডাব্লিউএইচ ওয়ার্ড আগে, অর্থাৎ ওয়াই, দেন ডিড ইউ, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং টুডে, বা ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, মর্নিং টুডে, এটাও বলা যায়। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন লিখবো না? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি? কোনো একটা কাজ এইমাত্র হয়েছে, তার ফল বা রিয়েকশন এখনো আছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। দ্যাট ইজ রাইট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হতো, আমি এটা এরকম লিখতাম, হোয়াই হ্যাভ ইউ গট আপ, বা গেটের পাস্ট পার্টিসিপল গটেনও দেয়, গটও হয়, সো হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, এরকম বলতে পারি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, অতীতের কোনো কাজে যদি সার্টেন টাইমের মেনশন করা থাকে, সেটা রিসেন্ট হলেও প্রেজেন্ট পারফেক্টে না লিখে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয় বা বলা হয়। ফর এক্সাম্পল, সে মারা গিয়েছে, একটা বাক্য আমি বললাম, সে মারা গিয়েছে, ইংলিশ কেমন জানেন? হি হ্যাজ ডাই, মানে মারা যাওয়া, এর পাস্ট পার্টিসিপল ডাইড, হি হ্যাজ ডাইড, সে মারা গিয়েছে। আমি যদি বলি সে আজ সকালে মারা গিয়েছে, এই যে সকাল বললাম না, টাইমের মেনশন করলাম না, তখন সে কাজটা যত রিসেন্ট হোক না কেন, আপনি প্রেজেন্ট পারফেক্টটা লিখতে পারবেন। আপনি লিখতে হবে হি ডাইড ইন দ্য মর্নিং টুডে, হি ডাইড ইন দ্য মর্নিং টুডে। আমি যদি বলি যে আমি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এই কলেজ থেকে, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, কথাটা আমি বললাম, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। কিন্তু আপনি যদি ওখানে কোনো টাইমের মেনশন করেন, আমি 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, তাহলে আমি ওই প্রেজেন্ট পারফেক্টটা লিখতে পারবো না। আমাকে লিখতে হবে জাস্ট আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন 2007। কেউ কি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? অতীতের কোনো কাজ রিসেন্ট টাইমে হলেও যদি সার্টেন টাইমের মেনশন করা থাকে, তখন প্রেজেন্ট পারফেক্টে না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর এখানে যেহেতু উঠেছো না, উঠলে আছে, সব দিক মিলায় এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং, এই যে বাক্যটা আমরা দেখলাম, এটা অনেকেই করতে পারে না, টেন্স কিন্তু সে জানে। ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, বলেন তো এইটা কোন টেন্স, কে বলতে পারবেন? আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এগুলো অ্যানালাইসিস করা দরকার, আমরা এটা করি না। এই জন্যই আমরা দুর্বল, পিছিয়ে থাকি। আমরা টেন্স শিখি, গ্রামার শিখি, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। এই অ্যাপ্লাই করাটা শিখতে হবে, আমি সেই প্র্যাকটিক্যাল জায়গাটা সবাইকে দেখিয়ে দিই বা দেখাতে চাই। বলেন তো এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট।
আপনাদের এইমাত্র আমি কি শেখালাম, কি বললাম, আজকে কি শিখলাম? মডাল এবং সেমি মডাল ভার্ব। অর্থাৎ আমি বললাম না যে আমাদের টেন্সের স্ট্রাকচার কয়টা, 12টা। শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা থট প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডালের ব্যবহার শিখতে হয়। এটা ফিউচার ইনডিফিনিট হলে এরকম হতো, আজ আমি পরীক্ষা দিতে যাব, এটা ফিউচার ইনডিফিনিট, যেতে হবে। এটা সেমি মডাল ভার্ব হ্যাভ টু এর ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা এরকম, আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে। এইগুলো শিখতে হবে। এটা না শিখলে আপনি পারবেন না। আমি কি শেখালাম আজকের ক্লাসটাতে? যে শুধু টেন্স দিয়ে সব প্রকাশ করা যায় না, এর জন্যই তো আমার এইগুলো শিখতে হবে। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, পরীক্ষা দেওয়া, গিভ ব্যবহার করা যায় না, টেক বা অ্যাপেয়ার এই ভার্বগুলো ব্যবহার করতে হয়। এইটা আবার ফিউচার ইনডিফিনিট টেন্স। মা বলছে তুমি কখন যাবে, তাহলে এটা কি হবে? আগে WH ওয়ার্ড, হোয়েন, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এই কোশ্চেন তৈরি করাটা শিখতে হবে। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো। বোঝেন? WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। অনেকে বলে হোয়েন ইউ উইল গো, এটা কিন্তু বলা যাবে না। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে, হোয়েন ইউ উইল গো না হোয়েন উইল ইউ গো। বলছে 9টায় তুমি কি রান্না করেছো, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপজিশন বসালে, অ্যাট 9 AM। অর্থাৎ তুমি কি রান্না করেছো, এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি যে হোয়াট হ্যাভ ইউ কুকড, হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড, হ্যাভ হ্যাজ প্লাস V3। এবার মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে, তাহলে জাস্ট ওইটারই আপনি নেগেটিভ করেন। কিভাবে করতে পারেন? যে আই, বোঝার ট্রাই করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই হ্যাভ নট কুকড এনিথিং, আই হ্যাভ নট কুকড এনিথিং, তুমি কি খাবে, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হোয়াট উইল ইউ ইট। ছেলে বলছে তুমি তাড়াতাড়ি যা তৈরি করতে পারবে সেইটা করো। এখানে দেখেন দুটো ক্লজ আছে, একটা হচ্ছে তুমি যা করতে পারবে, আর একটা হচ্ছে সেইটা করো। দেখেন, যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, যেটাই বাংলায় আছে সেটাই যে বলতে হবে ইংলিশ, এরকম না। বাংলায় কিন্তু লেটার বেশি। বাংলায় 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ, 50টা লেটার, রাইট? এবং বাংলায় শব্দ বেশি, বাক্য বেশি, ভাব আবেগ গাম্ভীর্য বেশি। বাংলা ইংলিশের থেকে অনেক বেশি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, জটিল ল্যাঙ্গুয়েজ। ইংলিশে জাস্ট 26 লেটার, এবং ইংলিশে শব্দ কম, আবেগ ভাব গাম্ভীর্য হাসি ঠাট্টা কম। ইংরেজরা কম হাসে, তাই না? দেখছেন না যখন খেলাধুলো হয়, অস্ট্রেলিয়া ইংল্যান্ড একটা ম্যাচ যখন জেতে, তারা কতটা সেলিব্রেশন করে। আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যখন একটা উইকেট পায়, একটা ম্যাচ জেতে, কতটা সেলিব্রেশন করে, দেখলে বোঝা যায় না? তো ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো সব বাংলা ওয়ার্ডের যে ইংলিশ আছে এরকম না। এই যে কিছুদিন আগে একটা একটা ওয়ার্ড ভাইরাল হয়েছিল, আপনারা অবগত থাকবেন। ওই যখন আগের বছরের কথা মনে হয়, যখন তাল বিক্রি হতো বাজারে, তখন একটা কে যেন একটা টিউটোরিয়াল করছিল যে এই তালের শ্বাস এটার ইংরেজি কি। তো ইংল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সব ধরনের ফল তো হয় না। বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যত ফল ফলাদি পাওয়া যায়, এখন বলছে যে ওই দেশের মানুষ যখন এই দেশ শাসন করতে আসছিল, এখান থেকে ব্রিটিশ শাসন যখন ছিল 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরিতে, তো তারা এদেশের ফলগুলোর নাম, প্রত্যেকটা ফলের নামের শেষে আপেল লাগাই দিয়েছিল, আপেল। যেমন ওই তালের শ্বাসকে বলতো আইস আপেল, ওইটাকে একটু বরফের মতো এরকম দেখতে, আইস আপেল। এই যে জামরুল, এটার ইংলিশ কি? রোজ আপেল। জামরুলের এই যে গোলাপের মতো এই যে ইয়ে থাকে আকৃতি, তো জামরুলকে বলে রোজ আপেল। কদবেল, এটাকে বলে উড আপেল। হ্যাঁ, এই চালতা, এটাকে বলে এলিফ্যান্ট আপেল। সো এই যে প্রত্যেকটা ফলের নামে এই যে আপেল দিয়ে দিয়েছে, কেন? কারণ তারা তো জানে না এদের লোকাল নাম কি। তো এই জন্য সব বাংলা ওয়ার্ডের যে ইংলিশ আছে, বিষয়টা কিন্তু এরকম না। তো এই জন্য আপনি বাংলা দেখে প্রাফেস করে নিজের মতো করে ইংলিশে করার চেষ্টা করবেন, সেটা বেশি ভালো শোনায়। যেমন সেইটা করো, আপনি এই ক্লাসটা আগে আনতে পারেন, এবং এটা কিন্তু একটু সুন্দর করে বলতে পারেন। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আপনি এরকম বলতে পারেন যে প্লিজ ডু ইট। ছেলে মাকে বলছে, তাই না? প্লিজ ডু ইট হোয়াট এভার, অর্থাৎ যা কিছু, ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি,
অথবা হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড কুইকলি, প্লিজ ডু ইট ফর মি। প্লিজ ডু ইট, এটা লাস্টও বলতে পারেন, ফার্স্টও বলতে পারেন, যে তুমি যা করতে পারবে। ক্যান মানেই পারা, ক্যান মানেই পারবে। তো এই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। প্লিজ ডু ইট হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, বিভিন্নভাবে এই কথাটা বলা যায়। এটাও বলা যায় যে হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফার্স্ট, যেটা তাড়াতাড়ি তৈরি হতে পারে। এটা আমি প্যাসিভে মেনটেন করে লিখলাম, হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফার্স্ট, প্লিজ ডু ইট ফর মি। যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন যে কতটা প্র্যাকটিক্যালি আপনি আমার কাছ থেকে ল্যাঙ্গুয়েজটা শিখে যাচ্ছেন। আপনার মনে থাকবে প্রত্যেকটা ক্লাসে। আমি সেইভাবে নিয়ে থাকি, আমি অনেক পরিশ্রম করে পড়াই যাদেরকে আমি পড়াই, কারণ আমি চাই আমার হাজার হাজার স্টুডেন্ট দরকার নেই, আমার 5টা থাকুক, বাট সেই 5টা যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। নিজের ভিতরে যেন এই প্লেজারটা আমি পাই যে আমার কষ্টটা সার্থক। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা অর ব্রেড, ইউ ক্যান সে দ্যাট। সো এটা ফিউচার ইনডিফিনিট। ছেলে বলছে না ওটা খেতে ইচ্ছা করছে না, কোনো কিছু খেতে ইচ্ছা না করে ফিল লাইক এর ব্যবহার হয়। আই ডোন্ট ফিল লাইক, ডোন্ট ফিল লাইক, এটা হচ্ছে খেতে ইচ্ছা না করার স্ট্রাকচার। আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট, টু ইট ইট। মা বলছে দইও রয়েছে। দই ইংরেজি কি বলেন তো? দই, কার্ড অর ইয়োগার্ট, রাইট? সো মা কি বলছে যে ইয়োগার্ট ইজ অলসো রেডি। হ্যাঁ, তো ছেলে বলছে না মা কোনো তরকারি রান্না করো, মেক সাম কারি। হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক, প্লিজ টেল মি। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি? স্পিনাস। স্পিনাস উইথ পটেটো কারি। দেখেন এই যে কনভারসেশন গুলো দেখছেন, এগুলো ইনফর্মাল কনভারসেশন, এগুলো কিন্তু ফর্মাল না। ফর্মাল কোনগুলো? ওই যে আমাদের বইতে যে কনভারসেশন থাকে না, যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা নাও রাইট ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। Hello Rahim, how are you? I'm fine, and you? I'm also fine. Do you know the importance of planting tree? Yes, I know that tree gives us air, oxygen, fruits, shade, and shelter. So we should plant trees more and more. We have to conscious people to plant trees. হ্যাঁ, এই ধরনের আমরা বিভিন্ন কনভারসেশন দেখি না, প্লিজ মেক আ কনভারসেশন অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং, অ্যাবাউট ইয়ার ইনসুইং এক্সাম। এগুলো কিন্তু তেমন না। এই যে কনভারসেশনটা আপনারা দেখছেন, এটা কিন্তু ইনফর্মাল কনভারসেশন, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে যে ধরনের কথাগুলো ইউজ করে থাকি। এই জন্য বলছি এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। এই দেখেন বলছে কি যে ঠিক আছে আর কিছু, অর্থাৎ ইংলিশটা কি, ওকে, এনিথিং এলস। বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? তাহলে এটাকে কিভাবে বলতে পারি? যে ক্যান আই গেট, গেট মানে পাওয়া, অথবা বলতে পারেন ক্যান আই হ্যাভ, হ্যাভ এর মানেও পাওয়া। ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু, কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? তাহলে গাজর ইংরেজি কি বলেন তো? গাজর ইংরেজি কি? ক্যারট, তাই না? তো উইল ইউ ইট, উইল ইউ টেক ক্যারট হালুয়া? হ্যাঁ, বলছে এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক পায়েস, অর ইউ ক্যান সে দ্যাট ডেজার্ট উইল বি রেডি সুন। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। বলছে ঠিক আছে আমি দই চিনি দিয়ে খাবো, আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও, ইটস গেটিং লেট, প্লিজ টেক ইউর শাওয়ার ফার্স্টলি, টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে আমাকে জুতো পালিশ করতে হবে। তো এটা কি? ওই সেমি মডাল ভার্ব। But firstly, I have to polish my shoes. Have to plus V1, কোনো কিছু করতে হবে। I have to polish, P-O-L-I-S-S, I have to polish my shoes. মা বলছে তুমি গতকাল করনি। এটা কি জানেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দেখেন এগুলো আমরা অনেকে পারি না। ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে। আমি যদি এটা নেগেটিভ করি, ইউ ডিড নট ডু ইট, অর্থাৎ এই যে ডিড নটটা লিখলাম, এটা কিন্তু আমার স্ট্রাকচারের ডিড, ওই উপরের ডিড না। পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে ডিডের প্রয়োজন হয়, সেই ডিড, অর্থাৎ ইউ ডিডেন্ট ডু ইট, তুমি করনি। এবার আমি যদি বলি তুমি কি করেছিলে, তাহলে ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। এখন তুমি কি করনি, তখন আমি কি বলবো? ডিডেন্ট ইউ ডু ইট। অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে এইটা, যে ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, তুমি এটা গতকাল করনি। কি বললাম বলেন তো? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ছেলে বলছে না মনে ছিল না, আজকে আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। নো আই ফরগট ইট, আর আই ডিডেন্ট রিমেম্বার, টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে। হ্যাঁ, সো ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ছেলে বলছে না মা, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। মা বলছে ঠিক আছে আমি রান্নাঘরে যাচ্ছি। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস।
সো আই এম গোয়িং টু দ্য কিচেন। ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও। বলে, হয়ে গেছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ অলরেডি সার্ভ ইউর ফুড। তো এই যে বাংলা ভেবেই ইনস্ট্যান্টলি কথা আমি মুখের উপর আনতে পারছি, আমি কথা বলছি, এইটা আপনাদের করতে হবে, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা আমি করতেছি, আপনার মনে হচ্ছে কত সহজ, কত ইজি, এইরকম বাংলা এরকম ইংলিশ, কিন্তু আপনি নিজে একটা সেন্টেন্স করতে যান, দেখবেন আপনি প্রবলেম ফেস করবেন, কনফিউশন ফেস করবেন, আপনার মনে হবে এটা কোন টেন্স, কোন দিক, কি হবে। এবং এই কনফিউশন ফেসটাই করতে হবে, প্রবলেম ফেসটাই করতে হবে, তাহলেই আপনি দিন শেষে কিছু অ্যাচিভ করতে পারবেন, কিছু গেইন করতে পারবেন। ভাষা শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো, প্লেজারের সাথে শিখবো, এবং সেভাবেই আমি শেখাই। এটা হচ্ছে মেইন কথা। যেটা বললাম আপনারা কি বুঝতে পারছেন? এটা একদিনে বোঝা যায় না। অ্যাটলিস্ট 10টা কনভারসেশন যদি এইভাবে আপনি সলভ করেন, আপনি, আমাদের মাদার টাং বাংলা, আপনি ইংলিশে কোনো কিছু বলতে গেলে ব্রেনে আগে বাংলাটাই চলে আসবে প্রাইমারি লেভেলে। তো এই ধরনের কনভারসেশন সলভ করলে যে কোনো কিছু বাংলায় ব্রেনে আসলে দেখবেন ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে বলতে পারছেন। বোঝা গেল আমি কি বললাম? কেউ কি বুঝতে পারছেন যে সেন্টেন্স গুলো দেখালাম, যে বিষয়গুলো বললাম? হ্যাঁ, জি, বুঝতে পারছি। এটা একটু করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, সিট বেশি নেই। আমি আবারও বলছি, 18 তারিখ থেকেই ক্লাস শুরু হবে। একটা ক্লাসের গুরুত্ব অনেক বেশি। অনেকেই বলতে পারেন যে ঈদের পর পড়বো, বাট না, এটা একটা পারফেক্ট টাইম। রমজান মাসে আপনারা জাস্ট তারাবির নামাজের পর ফ্রি মাইন্ডে, ফ্রেশ মাইন্ডে পড়তে বসবেন। জাস্ট 10টা থেকে 11টা 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। ঈদের আগে যে ক্লাসগুলো হবে, এখানে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। যেহেতু 18 তারিখ থেকে শুরু হচ্ছে, শুরু থেকে করলে ধারাবাহিকতা মেনটেন করে ক্লাসগুলো করতে পারবেন। এটা আপনাদের জন্য সব থেকে ইফেক্টিভ হবে। এতটুকু বলে রাখলাম। যারা পেইড কোর্স করতে চান, 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আপনার ক্লাসগুলো শুরু হবে 18 তারিখ মঙ্গলবার থেকে। আজ তো শুক্রবার। 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন ইনশাল্লাহ, যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন। বাট যদি ক্লাস মিস করেন বা এর থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আপনার আলাদা কোনো কোর্স ফি প্রদান করতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, থাকতে পারবেন। এবং এই কোর্সটি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রোনাউন্সিয়েশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করবো। ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য একটা ইফেক্টিভ প্রিপারেশন হবে এটা। এবং এই কোর্সটা আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। সেইভাবেই ডিজাইন করা হয়েছে। অনেক সহজে ডেভেলপ করতে পারবেন ল্যাঙ্গুয়েজটাকে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতে হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে এটা করতে পারেন। এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে নিব, ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর যেটা বারবার বলছি, আপনি যদি একদম দুর্বল হন, তাও আপনি পারবেন। আমি সেভাবেই শুরু থেকে সবকিছু শেখাবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাব। হ্যাঁ। এবং টোটাল 70টা ক্লাস থাকবে। ফার্স্ট 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, প্র্যাকটিক্যালি আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারেন আপনার ইউনিভার্সিটিতে বা আপনার অফিসে, বা আপনি একটা ভাইবা ফেস করতে পারেন। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। আই মিন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু লাগবে আপনি এখান থেকে পাবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলে গ্রামারের উপর। এখানে যারা রাইটিং এবং গ্রামারটাকে, অ্যাডভান্স গ্রামারটাকে ডেভেলপ করতে চান, তারা এটা করতে পারবেন। যাদের মনে হয় যে আমার স্পোকেন টুকু শেখা দরকার, তার বেশি দরকার নেই, তারা এই 40 নম্বর ক্লাসগুলো করে ল্যাঙ্গুয়েজ ক্লাবে থেকে প্র্যাকটিস চালিয়ে যাবেন। আর যারা বিভিন্ন একাডেমিক লাইফে পড়াশোনা করছেন, যদি মনে হয় আমার আরো শিখতে হবে, তাহলে তারা এই এই ক্লাসগুলো কন্টিনিউ করবেন, এই অ্যাডভান্স গ্রামার প্লাস রাইটিং এর ক্লাসগুলো। এরপরে আপনাদের কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন উপর ক্লাস থাকবে। সার্টেন টপিকের উপর আমি স্পিকিং করাবো। প্রচুর মানে টপিক থাকবে, যেখানে আপনাকে আইএলটিএস এর কিউ কার্ড স্পিকিং টপিক থাকবে। এগুলো করতে পারলে আপনি ডেভেলপ করতে পারবেন, কারণ আমি টিচার, আমি শেখালাম, আপনি শিখলেন। কিন্তু আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনি যদি কাজ না করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনি পারবেন না। আপনি একটা ভাষা শিখছেন, এই যে ফ্রি ক্লাস নিচ্ছে, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে শেখা যায় না। পেইড কোর্সের বেনিফিট, সেখানে টু ওয়ে কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকছে, আমার সঙ্গে ইন্টারেক্টিভ কথা বলতে পারছেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারছেন। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন, অনেক ভালোভাবে কাভার করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আপনার যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি ভালোভাবে ডেভেলপ করতে চাই, আপনার একদম সিকোয়েন্স মেনটেন করে,
মেন্টরের অধীনে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন, এবং এটা আপনি পাবেন, নিজে ইংলিশে মাস্টার্স হতে পারবেন সেইভাবে। এই ল্যাঙ্গুয়েজটাকে আমি ডিটেলসে করিয়ে থাকি। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন, যারা যারা একবারে 2,000 টাকা দিতে পারবেন আর ঝামেলা থাকবে না, আর যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। আমার এই দুইটা নাম্বারে মেইন হোয়াটসঅ্যাপ আছে, নক করবেন, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে জানালে এবং লাস্ট ডিজিট বা স্ক্রিনশট দিলে আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট বাসে এন্ট্রি করে নিব। 18 তারিখ রাত 10টা থেকেই ক্লাস শুরু হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স, এটা আমি আপনাদের বলে রাখলাম। যারা করবেন তারা জানাবেন, যারা পেইড কোর্সে আসবেন আপনাদেরকে আমি একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ডিলেট হয়ে যাবে, ইনকেস কোনো সমস্যা হয়, এটা দেখালে আমি আবার আপনাকে নতুন ব্যাচে অ্যাড করে নিতে পারবো। এটা হচ্ছে মেইন কথা। আমার লেখা পিডিএফ যে কপিগুলো আছে বইয়ের, এগুলো আপনি পাবেন। এই এই পিডিএফ ফাইলগুলো আপনাকে আমি দিব, ইভেন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইলও থাকবে। আর আমার অফলাইনের যে বইটা আছে, এটা যারা পেইড কোর্স করছেন, যারা ফ্রি ক্লাস করছেন, যারা অর্ডার করতে চান, এটার মূল্য 400 টাকা। তারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে, বাংলাদেশের যে কোনো প্রান্তে। এটা প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিদিন প্রচুর অর্ডার আসতেছে, বই নিয়ে যাচ্ছে, আজকে অনেকগুলো গেছে। তো এটা হচ্ছে মেইন কথা। আহ এই বইটা কাছে রাখবেন আর রেগুলার ক্লাসগুলো করবেন, আর কোনো কিছুরই দরকার নেই। আমি এতটুকু বলতে পারি, আপনি ইংলিশে দ্রুত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারবেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর আমি আপনাদেরকে